অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দিব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দিব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবন্ধকারের গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন। সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন। সভাপতি তার দিক নির্দেশনামূলক সমাপনী কথা বলবেন। সম্মানিত সুধীমণ্ডলী, 1952-এর ভাষা আন্দোলন এর 3টি মূল নীতিমালা ছিল। একটি ছিল এটি অধিকারের প্রশ্ন, এটি আমাদের অধিকার। তার বিপরীতে স্লোগান ছিল উর্দু অ্যান্ড দ্য উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা, অধিকার ছিনিয়ে নেওয়ার প্রবণতা, 52-এর ভাষা আন্দোলন ছিল এই চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে এক দীপ্ত কণ্ঠস্বরের আন্দোলন। আমরা কি লক্ষ্য করি না, 52 থেকে পেরিয়ে আমরা আজকে 2025 সালে পা রেখেছি, তখনও কোনো একটা শক্তি, কোনো একটা ফ্যাসিবাদ, কোনো একটা স্বৈরাচার আমাদের দেশের মানুষের উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার অধিকার ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি থেকে কিন্তু এখনও আমরা বেরিয়ে আসতে পারি নাই। দ্বিতীয় হচ্ছে 52-এর ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে, অসত্যের কাছে মাথা নত না করার নাম। এটি ছিল একটা অন্যায়, এটি ছিল একটা অসত্য, এটি ছিল জনগণের অধিকারের সাথে ছিনিমিনি খেলা। যার কারণে আমাদের শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার তারা জীবন বাজি রেখেছেন। এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের 95 ভাগ মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের মতো তরুণ ছেলেরা জীবন দিয়েছে, তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষা আন্দোলন নয়, শুধু ভোটের অধিকার আন্দোলন নয়, শুধু ভাতের নয়, শুধু সাম্যের নয়, শুধু ন্যায্যতার নয়, আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে, এরকম শহীদ সালাম, বরকত, রফিকদের সারিতে আরও যুক্ত হবে আবু সাইদ মুগ্ধ, এবং ভবিষ্যতে আরও এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে। আপনাদের মনে করার কোনো কারণ নাই, ফ্যাসিজমের উত্তরসূরিদের মনে করার কোনো কারণ নাই। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সাইদ মুগ্ধরা ওই সময় পর্যন্ত থেমে যায়। তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায়, তাদের উত্তরসূরিরা আরও বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সাংবাদিক বন্ধুগণ, বুদ্ধিজীবীগণ যারা এই 52-এর ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন, কেউ কি জানতে চেয়েছেন 52-এর ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসেনানী বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, যাকে অন্যায়ভাবে জেলখানায় রেখে ফ্যাসিস্টরা হত্যা করেছে, শহীদ করেছে, তাকে প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহ এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক। তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে, এখনো কি সেই নাম সেখানে যুক্ত করা হলো? এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন, পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে। কেন? প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহর অপরাধ কি? কি অন্যায়? যার যতটুকু অধিকার, যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য, সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম 52 হবে, এরকম 71 হবে, এরকম 90 হবে, এরকম 2024 হবে, কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য সম্মানটুকু দিতে পারবো না। আমি আপনাদেরকে বলে রাখছি, খেয়াল রাখুন, আজকে নোট করে রাখুন, আমার কথাটা যেন মিথ্যায় প্রমাণিত হয়। যারা প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহর অধিকারটুকু স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন, তারাই আজকে নতুন করে বয়ান তৈরি করেছেন। ছাত্ররা কিছুই করে নাই, সব আমরা করে ফেলেছি। তারাই বয়ান তুলেছেন, বাচ্চারা কি বোঝে? এই বয়ান যারা 52 থেকে তুলেছেন, তারা 71-এ তুলেছেন, তারা 90 করেছেন, তারা 24-এ এসে একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এখন আমরা শুনি
যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দেব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে, তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। তার আগে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেইমানি করা শামিল। এই বাংলাদেশকে আমি আপনি একজন ব্যক্তি কিংবা কোনো একটা দল এই 2025 সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে। আমার নেতা আমার নেত্রীকে কি জেলখানা থেকে আমরা মুক্ত করেছি? তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আজকে জীবন দিয়ে দেব, আজকে কবরে পাঠিয়ে দেন, না হলে আমরা এটা করতে দেব না, এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা 2024-এ যেমন দল গোষ্ঠী মত সব কিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। তবু অন্যায়ের কাছে এই দেশের মানুষ বান্না মাথা নত করে নাই। 2025 এসে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকা স্বর্গে না, আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন। আসুন সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে 2025 সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান, এটা নতুন বাংলাদেশ। ইয়েস, এটা নতুন বাংলাদেশ। ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন? 53 বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে, কি হয়েছে। বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক, আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে। আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি, আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি, আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি, আমরা যারা সংস্কারের জন্য কথা বলি, আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি, আমি বরং মনে করি এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনার ফাঁসির দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। আসুন সেই সেনা কর্মকর্তাদের হত্যাকারী, গণহত্যাকারী, ফ্যাসিস্ট, খুনি শেখ হাসিনা, তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো এবং তার দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে সংস্কার এবং নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই 2009 সালে যে সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য মোনাজাত করছি। একই সাথে আল্লাহ তাআলা যেন তাদেরকে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার জন্য, এই দেশ এবং রাষ্ট্রের জন্য তারা যখন জীবন দিয়েছেন, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী তাদেরকে শহীদের মর্যাদাও যেন আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা বেঁচে আছেন এখনো, সদস্যবৃন্দের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই বিরাট কষ্ট, এই বিরাট দুঃখ, শোক যেন বহন করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমরা জেনে খুশি হয়েছি, আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই যে আজকে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে এরকম একটা দিনে আমরা জাতীয়ভাবে এটা উদযাপিত হবে, এবং আমি আশা করব ভবিষ্যতের সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের এই অকুতোভয় সৈনিক সেনা সদস্যদেরকে স্মরণ করার প্রথা আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, সাংবাদিক বন্ধুগণ আছেন, এখানে উপস্থিত সচেতন নাগরিকরা আছেন। এই দিনটা আসলেই বিগত 2009 সাল থেকে শুরু করে প্রত্যেক বছরই আপনি খেয়াল করে দেখবেন এই 25-26 তারিখে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো না কোনো একটা
উৎসব এখানে নির্ধারণ করা হতো, হয় কোনো ফেস্টিভ্যাল, না হয় কোনো মেলা, না হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে এইটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটাকে হ্যায় প্রতিপন্ন করা, এটাকে ভুলিয়ে দেওয়া, জাতির মাথা থেকে এটাকে বের করে ফেলার একটা বিরাট চক্রান্ত এবং ষড়যন্ত্র কিন্তু বিগত 15 বছর তারা 2009 থেকে শুরু করে এটা তারা চালিয়ে গেছে। তাদের ষড়যন্ত্র সফল হয় নাই। আপনাদের জানা থাকার কথা, আমরা ছোট সময় একটা শব্দ পড়তাম, এক ঢিলে কয় পাখি? 2 পাখির কথা আমরা শুনেছি। আমরা বই পুস্তকে এক ঢিলে 2 পাখির কথা শুনেছি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি তারা আসলে এক ঢিলে 2 পাখি না, এক ঢিলে তারা অসংখ্য পাখি মারার চেষ্টা করেছে। এবং এই এক ঢিলে অসংখ্য পাখি মারার মূল নির্দেশদাতা ছিল খুনি শেখ হাসিনা। শেখ হাসিনা 2024 সালে শুধু গণহত্যাকারী না, 2009 সালের 25শে ফেব্রুয়ারি মূলত প্রথম গণহত্যাকারী হিসাবে জাতির সামনে আত্মপ্রকাশ করে নাই। সে গণহত্যাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে 2006 সালের 28শে অক্টোবর। সেটার ধারাবাহিকতা ছিল 2009 সালের এই 25শে ফেব্রুয়ারি। সেটার ধারাবাহিকতা ছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা। সেটার ধারাবাহিকতাই ছিল আমাদের এই বাংলাদেশে দিনের ভোট রাতে করার জন্য তারা এই চৌকস, দেশপ্রেমিক, যোগ্য, দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে। তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করে যাতে দেশ থাকে, সেটার জন্য তারাই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে। তারা এই চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে এজন্য হত্যা করেছে, দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার জন্য তারা সেদিন এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে। তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে, আমাদের ফেলানীকে শুধু হত্যা করা নয়, তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে ফেলানীকে হত্যা করে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখলেও যেন কেউ প্রতিবাদ করতে না পারে, তার জন্য তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে। আমরা ধিক্কার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্টরা তাদের দোসর ভিতরের এবং বাইরের শক্তিকে একযোগে কাজে লাগিয়ে সেদিন আমাদের সেনা কর্মকর্তাদের, এই দক্ষ দেশপ্রেমিক ইসলামপ্রিয় সেনা কর্মকর্তাদের যেভাবে হত্যা করা হয়েছে, আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, আসুন প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে এই দেশের মানুষের কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, শুধু তাকে মর্মান্তিকভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে এদেশের মানুষের জনগণের দাবি। আমি আশা করি আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি, আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি, আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি, আমরা যারা সংস্কারের জন্য কথা বলি, আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি, আমি বরং মনে করি এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনার ফাঁসির দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এই বিচার কার্যকর না হলে আপনি নিশ্চিত থাকবেন, আমরা একটা কথা বলি, আমরা একটা কথা বলি, আমি শেষ করছি এটা বলে এই জন্য যে আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি মূল বক্তব্য রাখবেন। আমি একটা কথা বলি, শেখ হাসিনা, আওয়ামী লীগ এমন ভয়ঙ্কর, বলা হতো একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এখন থেকে বহু বছর আগে, যে আল্লাহ দেশবাসীর প্রতি না পৃথিবীবাসীর প্রতি দয়া করেছেন, যে আওয়ামী লীগের মতো একটা দল তৈরি হয়েছে যার কারণে সমস্ত খারাপ মানুষগুলো এক জায়গায় হয়েছে, না হলে এরা সব জায়গায় গিয়ে সবাইকে নষ্ট করে দিত। এটা আজকে প্রমাণিত, এই আওয়ামী লীগ আমরা ভেঙে দিতে পেরেছি, ফ্যাসিস্টদের উৎখাত করেছি। আমি এখন বলি এরা বাংলাদেশ থেকে সরেছে, কিন্তু গোটা পৃথিবীকে নষ্ট করার জন্য এখন এরা চক্রান্ত করছে। যার কারণে আপনি খেয়াল করেছেন আজকে পাশে রাষ্ট্রে বসে সেই দেশের মানুষকেও তারা বিব্রত করছে। এখন আওয়াজ উঠেছে ইন্ডিয়াতেও, ভারতেও যেন তাকে রাখা না যায়। আমি আশা করব ভারতের দেশপ্রেমিক নাগরিকরা এই সন্ত্রাসীকে আমাদের দেশে ফেরত দিয়ে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে তারা সহযোগিতা করবে।